শিক্ষাবিদ, বিজ্ঞান সাধক সোনম ওয়াংচুক তিনি নির্দিষ্ট কিছু কারণে শিক্ষা এবং নতুন প্রজন্মের স্বার্থে তিনি অনশন করছেন এবং অনশন করতে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তো আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন, তার সুস্থতা কামনা করেছেন। আমাদের একাধিক সাংসদ তার সঙ্গে দেখা করে এসেছেন। আজ বিধানসভায় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় পয়েন্ট অফ অর্ডার এই ইস্যুটি আনার চেষ্টা করেছিলেন। মাননীয় স্পিকার তিনি আজ অ্যালাউ করেননি, কিন্তু এরপর আমরা সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে আমরা কয়েকজন, বৃষ্টি বাদলার ওয়েদার তা সত্ত্বেও আমরা বসেছিলাম। আমাদের পরিষ্কার বক্তব্য, সোনম ওয়াংচুকের যে অনশন, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। কেন কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে না? যেভাবে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটছে, উদ্বেগজনক পর্যায়ে পৌঁছচ্ছে, আদালতেও বিষয়টি আলোচিত হয়েছে। কেন কেন্দ্রীয় সরকার তার সঙ্গে আলোচনায় যাচ্ছেন না এবং তার ইস্যুগুলি নিয়ে তার সঙ্গে আলোচনায় গিয়ে তার অনশন কিভাবে বাস্তবসম্মতভাবে ঠিকঠাকভাবে প্রত্যাহার করানো যায়, তাকে তার আন্দোলন, তার কজগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, কেন কেন্দ্রীয় সরকার করছেন না? আজকে সোনম ওয়াংচুককে নিয়ে যখন সিনেমা হয় তার গল্পকে ঘিরে, থ্রি ইডিয়টস, তা নিয়ে আমরা হই হই করে সবাই মিলে থ্রি ইডিয়টস দেখতে পারি, কিন্তু আসল ব্যক্তিটি, রক্ত মাংসের মানুষ যখন তার কজে তিনি অনশন করে যাচ্ছেন দিনের পর দিন, 17 দিন, 18 দিন, 19 দিন, তখন রাষ্ট্র শক্তির কোনো হেলদোল নেই? হয় নাকি কখনো? এর আগে আমরা দেখেছি বিভিন্ন কাজে বিভিন্ন ব্যক্তি অনশন করেছেন। কখনো জমির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়, টাডার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো আন্না হাজারে, বা আরো ইতিহাসের পুরনো দিনে দেখতে গেলে তো মহাত্মা গান্ধী থেকে শুরু করে একদম পরপর এই গোটা বিষয়টা আমরা জানি। কিন্তু আজ যখন আজকের দিনে সোনম ওয়াংচুক রয়েছেন, অনশনে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, আমাদের বক্তব্য অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে এবং বাস্তবসম্মত সলিউশন এবং যে কজগুলো, যে কারণগুলোতে সোনম ওয়াংচুক তিনি তার আন্দোলন জারি রেখেছেন, সেই কজগুলোর বাস্তবসম্মত সমাধানের আলোচনার দরজা খুলে এই অনশনের সমস্যাটিতে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। না, আমরা যখন অনশনের হস্তক্ষেপের দাবি জানিয়ে, অর্থাৎ সোনম ওয়াংচুকের যে অনশন, সেখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়ে যখন আমরা এখানে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, মাননীয় অশোক দেব, আলিফা আহমেদ থেকে শুরু করে বাবর, মানে আরো সবাই যারা ছিলেন, আমরা যখন এখানে ধর্ণা বা একটু আমাদের কর্মসূচি স্লোগানে আমাদের বক্তব্য পেশ করছিলাম, তখন দেখলাম ওপাশ থেকে মদন দা এলেন। তার বোধহয় মনে হচ্ছিল একটু বসে পড়ার ইচ্ছা হচ্ছিল, আমাদের সঙ্গেই সামিল হওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কি করে করবেন? ইডির চিঠি গেছে বৌদিকে এবং ছেলেদের টার্গেট করে, ওনাকে ক্যাম্প বদল করতে হয়েছে, ক্যাম্প বদল করে ওই ক্যাম্পের শেখানো স্ক্রিপ্ট অনুযায়ী কিছু কথা বলতে হচ্ছে। তো আমরা কর্মসূচি করার সময় দেখলাম যে উনি এগিয়ে এলেন, আমাদের সিনিয়রদের সঙ্গেই কথা বলছিলেন। আমিও বললাম যে মদনদার শরীরটা ওদিকে গেছে আর মনটা এদিকে আছে। মদনদাই তো 3 দিন আগে কাকে রেপিস্ট বলেছেন আপনারা সবাই জানেন, প্রকাশ্যে বলেছেন। এখন বাড়িতে বৌদিকে বা ছেলেদের যদি চিঠি পাঠিয়ে দেয় কাপুরুষেরা, তাহলে মদনদাকে একটু ওদিকে থাকতে হচ্ছে। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন, খবরাখবরও পাওয়া যাবে, আর ওদিকে থাকুন না কিছুদিন, ভালো থাকুন। আমরা চাই ভালো থাকুন, এই বিপদটা কাটিয়ে নিন, তারপরে মদনদার খেলা শুরু করে দেবেন। দেখুন, আমি তো যখন কোনো চক্রান্তে পড়ে
আমি এর আগে জীবনের উত্থান পতন, স্বর্গ নরক, নাগরদোলা এগুলো সব আমার দেখা হয়ে গেছে। তো আমি তো, আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল তখন তো আমি এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে জামাই আদরের কোনো স্কোপ পাইনি। ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান, আমার বাঁধা আছে একদম নিশ্চিতভাবে, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখানে এসে বসতে পেরেছি, বেইমানি করতে পারবো না। তো কেউ কেউ তো পেয়েছেন, তো এগুলো তো আগের সরকারের ভুল ছিল। আগের সরকারের কিছু তো লোক চেনার ভুল ছিল, ট্রিটমেন্টের ভুল ছিল। আমাকে এই আগের সরকারেরই তো কিছু লোক, আমার দলেরই কিছু লোক তো অপবাদ দিয়ে আমাকে অ্যারেস্ট করিয়ে আমার জীবন দুর্বিষহ করেছে। তারপরেও আমি দাঁড়িয়ে আছি, একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু সেই সময় যাদের মুখে কোনো বুলি ফোটেনি, সেই সময় যারা জামাই আদর পেয়েছে, প্রোটেকশন পেয়েছে, যাদের এক একজনকে দলকে জিজ্ঞেস করুন না, যারা এই বড় বড় কেউ কেউ মানে দিল্লিতে, কেউ কলকাতায়, যারা ওইসব মিটিংয়ে যাচ্ছেন, তাদের এক একজনকে আইনি বিষয়ে জেল থেকে বার করার জন্য ছাড়াতে দল কোনো সাহায্য করেছেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে কে কিভাবে সাহায্য পেয়েছেন জিজ্ঞেস করুন না। কুণাল ঘোষ এক নয়া সাহায্য পাইনি, নেয়নি, বলে আমার কিছু যায় আসে না। এখন সেই সব লোকেরা যারা তৃণমূল থেকে এমপি, এমএলএ, মন্ত্রী গোষ্ঠীর নানা রকম জিনিস পেয়েছে, তারা বড় বড় কথা বলবে আর শুনবো, এসব হবে না। মদন মিত্র তিনি অত্যন্ত মিত্র শ্রেণীর মানুষ। তিনি স্থায়ী মিত্র হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর অস্থায়ী মিত্র হচ্ছে গদ্দার শিবিরের। এই যে মিত্রের যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, শ্রেণী আছে, এর ঋতুও আছে। ইডির চিঠি যাওয়ার আগে এক ধরনের মিত্রের অবস্থান থাকে, ইডির চিঠি নিজের কাছে গেলে এক ধরনের মিত্রজনিত অবস্থান হয়, তখন উডবার্ন ওয়ার্ড বা ইত্যাদি থাকে। এরপর যদি বাড়ির স্ত্রী বা পুত্রদের কাছে চিঠি যায়, তখন মিত্রের অবস্থান এক রকমের হয়। ফলে মদনদা মিত্র শ্রেণীর লোক, কিন্তু মিত্র কোন চিঠির পরিপ্রেক্ষিতে, কোন ঋতুতে, কোন ভাবে, কিছুদিনের জন্য কোথায় থাকবে, সেটা সম্পূর্ণ সেই ঋতুর ব্যাপার। মদনদা যাই বলুন, বৌদি আর ছেলেদের ইডি নোটিশের পর তিনি গেছেন, সুতরাং তার বলাগুলো আমরা একটাও ধরছি না। আমরা ইডির চিঠির অ্যানেক্সচার হিসেবে ওনার বক্তব্যগুলোকে ট্রিট করছি। ইডি যে চিঠি দিয়েছে ওনার স্ত্রী এবং পুত্রদের তলব করার, ওই চিঠির অ্যানেক্সচার হিসাবে মদনদার এখনকার বক্তব্যগুলোকে আমরা ট্রিট করছি। তার আগের দিন কাকে মদনদা রেপিস্ট বলেছেন, মদনদা বলেছেন তিনি গদ্দার নন, মদনদা বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, সেটাই মদনদার আসল মনের কথা হিসেবে আমরা ধরে নিচ্ছি। এখন এই কাপুরেশেরা বৌদিকে চিঠি পাঠিয়েছে, ছেলেদের চিঠি পাঠিয়েছে, ফলে মদনদাকে এখন যে কথাগুলো বলতে হচ্ছে ওটা হচ্ছে চিঠির অ্যানেক্সচার পার্ট। দেখুন, ওনারা গেছেন, ওনাদের ব্যাপার, কোনো ঝগড়াঝাটির ব্যাপার নেই। কোয়েল মল্লিক তিনি একদম তিনি একজন পরিচিত অভিনেত্রী। এ বিষয়ে কি বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে স্পষ্টভাবে দিয়েছেন। যার যার কষ্ট হচ্ছে, যার যার আজ মমতাদি ক্ষমতায় নেই বলে, আজ তৃণমূল ক্ষমতায় নেই বলে অনেকের অনেক রকম ভাবনা থাকে যে মমতাদি থাকবেন আমি স্মুথ থাকবো, সরকার থাকবে আমি এইভাবে থাকবো। এখন মমতাদি যেহেতু ক্ষমতায় নেই, অনেকের কষ্ট হতে পারে। যার যার কষ্ট হচ্ছে 21 তারিখের আগে যেন তারা চলে যান। এই দফায় দফায় যাওয়াটা কেন কষ্ট করে করছেন, সেটা চলে যেতে পারেন। এখন কোয়েল মল্লিক তিনিও কোনো চাপে টাপে ছিলেন, তিনি গেছেন, তিনি ভালো থাকুন, তাকে শুভেচ্ছা জানানো ছাড়া আমাদের কোনো বক্তব্য নেই। তো বিজেপি আবার তৃণমূল থেকে কাউকে নেবে, নাকি কাউকে ওখান থেকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই, এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে। এখন কোয়েলকে কি আবার দেবেন, নাকি কাকে দেবেন? তো আমি অফিসিয়ালি তৃণমূলের মুখপাত্র হিসাবে
আমি তো কারুর নাম বলতে পারি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবেন? লকেট চট্টোপাধ্যায় এক সময় আমার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন, শতাব্দীর পর আমি যদি দ্বিতীয় কাউকে রাজনীতির প্রাঙ্গণে এনে থাকি তার নাম লকেট চট্টোপাধ্যায়। পরবর্তীকালে আমি আমার অনুপস্থিতির সময় তিনি চলে যান, একদম ডেডিকেটেড। উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন। আমি এটা তৃণমূলের মুখপাত্র হিসেবে একটা শব্দ বলছি না, কিন্তু আমি কথার পিঠে কথায় উঠলো, তাই আমি বলছি যে কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছেন? তো বিজেপি এবার লকেটকে পাঠাক, লকেট তো আর কত স্যাক্রিফাইস করবে বিজেপির জন্য। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গেই বলছেন, সুকান্ত মজুমদার কোয়েলের প্রসঙ্গ বলছেন যে তৃণমূলের উচ্চতলায় যারা আছেন তাদের দেশের স্বার্থে নেওয়া যেতে পারে, কিন্তু উচ্চতলার জন্য তাদের দরজা বন্ধ। মানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কোয়েলকে আবার টিকিট দেওয়া। দেখুন, এগুলো একটা দেউলিয়া রাজনীতি সম্পূর্ণভাবে বিজেপি যে তারা যে অ্যাকচুয়ালি মানুষের ভোটে জেতেননি, তারা যে ইলেকশন কমিশনকে দিয়ে জিতেছেন, আর তাদের যে সংগঠন নেই, তাদের যে পুলিশ প্রশাসন এজেন্সি দিয়ে লোক টানতে হচ্ছে, তার বড় প্রমাণ হচ্ছে এই একটা সরকার ক্ষমতায় আসার পরেও যেভাবে পুলিশ প্রশাসন এজেন্সি বা অন্যান্য চাপ দিয়ে লোক নিতে হচ্ছে, আবার কারুর কাছ থেকে কোনো দল থেকে নেওয়া হবে না, এটা একটা দলের নীতিগত সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেই দলের ওপর থেকে নেওয়া হবে, মাঝখান থেকে নেওয়া হবে, ডান দিক থেকে নেওয়া হবে, তো এটা কোনো একটা আলোচনা হতে পারে? এটা সম্পূর্ণ একটা দিশাহীন পরিস্থিতি। বিজেপির নেতারা এক একজন কথা বলেছে। দিলীপ বাবুর সময় তো যোগদান মেলা হতো, আর বিজেপিটা তো মোটামুটি একটা অন্য দলের বা তৃণমূলের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে পরিণত হয়ে গেছে। তো আর সিপিএম থেকেও আছে, শঙ্করবাবু আছেন, বঙ্কিমবাবু আছেন, আরো কয়েকজন কেউ এদিক ওদিক আছে। দেখুন, আমি আবার বলছি, প্রথম আমরা বলে দিয়েছিলাম যে একটা সরকার নতুন ক্ষমতায় এসছে, যেটা বিজেপির সরকার। ফলে আমাদের দলেরই সিদ্ধান্ত যে আমরা প্রথমেই সমালোচনার জন্য সমালোচনা, প্রতিবাদের জন্য প্রতিবাদ আমরা করব না। একটা সরকার এসছে, তাকে একটু সময় দেওয়া উচিত। আবার সেই সরকারকে যেমন আমরা প্রথমেই কোনো সমালোচনা করব না, আবার পাশাপাশি কোনো জনবিরোধী কাজ হলে আমরা 100 বার বলে দৃষ্টি আকর্ষণ করব, তার পাশাপাশি প্রবল সুখ্যাতি করার সময়ও কিন্তু এখনো আসেনি। কারণ এখন একটা হানিমুন পিরিয়ড চলছে, মধুচন্দ্রিমার পিরিয়ড চলছে, নানা ধরনের ঘোষণা হবে, নতুনত্ব থাকবে। সময়ের সঙ্গে আরেকটু তো পরীক্ষা দিতে হবে। এমন অনেক কিছু এই বিধানসভায় পেশ হয়েছে, যেসব বইগুলো লিখিত, তার মধ্যে বহু স্কিম আছে, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের করা। পরিকাঠামো বলুন, গঙ্গা সাগর সেতু বলুন, বা যুবসাথী বলুন, বা এই ধরনের বহু স্কিম, বহু পরিকাঠামো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে নেওয়া। ফলে একটা সরকার এসছে, তাদের সময় দেওয়া উচিত। এইটা একটা ভারসাম্যমূলক স্টেটমেন্ট হতে পারে। দুম করে একদম কড়া নিন্দা করছি শুরুতেই, সেটাও কোনো মানে হয় না, মানুষ নেবেন না। আবার একদম আগ বাড়িয়ে আধিক্ষেতা করে প্রশংসা করতে নেমে গেলাম, লোকে বলবে ডাল মে কুচ কালা হয়। দেখুন, কিছু কিছু লোক থাকেন, ছাড়তে হয়, আবার ছাড়ার পরও জানা যায় কে কে ছিলেন। তো অনেক ক্ষেত্রে মানে ছাড়ার পর বোঝা যায় কে কে ছিলেন। তো নিশ্চিতভাবে তারা ছিলেন, তাদের যেটুকু সময় দলকে নিশ্চয়ই সমৃদ্ধ করেছেন, নইলে দল নিয়েছে কেন? এখন তাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নেই, জহর সরকার যখন ছেড়েছেন, তিনি তো অনেক আগেই ছেড়েছেন, তো মনীশ গুপ্ত তখন ছাড়তে পারতেন। জহর সরকার, তাকে তো একটা ব্যাপারে স্যালুট করুন, তার সঙ্গে আমাদের লজিকের তফাৎ থাকতে পারে, বাট তিনি একটা পয়েন্টে মনে করলেন যে তার দলের সঙ্গে মিলছে না, তিনি ইস্তফা দিয়ে দিলেন। কিন্তু মনীশ গুপ্ত বাবুরা তখনও থেকে গেলেন, বা ওরা অনেকে থেকে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থেকে সরে গেলেন, তারপর তাদের বিপ্লব করার কথা মনে হলো। তো এটা বাকিটা মানুষ বিচার করবে। এ ব্যাপারে আমি কিছু বলবো না, তার কারণ যে কমিশন ছিল
অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন, আমি তার অন্যতম সাক্ষী। আমি সেখানে সাক্ষ্যদান করেছি। তার কারণ 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর পুলিশ যখন গাড়িতে তাকে তুলে নিয়ে যাচ্ছিল, আমি সেই গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার করে আমার গাড়িতে নিয়ে মেয়র রোড SSKM হয়ে শেষ পর্যন্ত আমি উডল্যান্ডসে ভর্তি করে তারপর আমি ফিরে যাই। ফলে আমার থেকে বেশি কাছ থেকে সেদিনকার দিনটা খুব কম লোক আছেন যারা দেখেছেন। আমি সাক্ষী দিয়েছি, যা যা হওয়ার হয়েছে। বাকি এ বিষয়ে এক্ষুনি কথা বলার কোনো জায়গা নেই। ভুবন ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। বিভিন্ন বিভিন্ন দলে তাপসদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। এখন সরকার যেভাবে তাকে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, কাউন্টিং লুট করে হারানো হয়েছে, এবং তারপরেও দেখেছি পুলিশ যেভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করছে, ভিডিওগুলো দেখেছেন, হয়তো সেই চাপটা সামলাতে পারেননি। সেই কারণে এরা তো পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে দৃষ্টিকটু কাজকর্ম করে পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুক জায়গায় যান, পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুকের সঙ্গে কথা বলুন। এখানে তো রাজনীতি হচ্ছে না, তো পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে। ফলে যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, ভয়ঙ্কর একটা বাজে ঘটনা। যাদের জন্য গাফিলতি, পুরো দস্তুর তদন্ত হয়ে এই প্রাণগুলো তো আর ফুলের মতো প্রাণ, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, কি করে হতে পারে? আর গাফিলতির যে কথা শোনা যাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটে কি করে? এক্ষেত্রে বিজেপির তরফে একটা অভিযোগ আসছে যে তৃণমূল দীর্ঘদিন জমি দেয় আন্ডারপাস করার জন্য, রেলের জমি দেয়। এগুলো কোনো কাজের কথা না। তাহলে ভারতবর্ষের অন্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যে কি করে রেলের দুর্ঘটনা ঘটছে? বোকা বোকা কথা। গুজরাটে সেতু ভেঙে পড়ছে কি করে? সবই যদি পশ্চিমবঙ্গে তৃণমূল দেয়নি, তৃণমূল করেনি, তাহলে বিজেপি শাসিত গুজরাট বা মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ছে কি করে? ভেঙে পড়ছে রেল অ্যাক্সিডেন্ট কি করে? রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, খারাপ ঘটনা ঘটছে, নারী নির্যাতন ঘটছে কি করে? নারী নির্যাতন ঘটছে। তাহলে কথায় কথায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন। রেল দেখুন, রেল তো কেন্দ্রীয় সরকারের, এত শূন্য পথ পড়ে আছে, ডিউটি করছে নেশাগ্রস্ত অবস্থায়। কিন্তু রেলের গাফিলতি, রেল বুঝবে, কেন্দ্রীয় সরকার কৈফিয়ত দিতে হবে। এটা যদি কোনো কারণে কোনোভাবে তৃণমূলের কেউ কোনোভাবে সরকারের কোনো সময়ের কিছু হতো, এতক্ষণে যা যা চারপাশে শুরু হতো, তাহলে বিজেপি রেলের শূন্যপথগুলো কেন এখন পূরণ হচ্ছে না? কেন রেল সহ কেন্দ্রীয় সরকারে এত শূন্যপথ পড়ে আছে? কিসের জন্য পড়ে আছে? রেলের কর্মী কি করে? অভিযোগ তদন্ত সাপেক্ষ, অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করছে, চূড়ান্ত গাফিলতি, বাচ্চাগুলো মারা গেল, পুলকারে অ্যাক্সিডেন্ট। কার দায়? অন্য সময় তৃণমূলের দায় হয়, তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রেল আর বিজেপির দায় হবে না কেন? দেখুন, এটা এ নিয়ে সবিস্তার বক্তব্যের কোনো জায়গা নেই। এটা পরিকাঠামোগত উন্নয়নের প্রশ্ন। ফলে নিশ্চিতভাবে সকলের সহযোগিতা সবারই কাম্য। কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো আচার, ধর্ম, বিশ্বাসের জায়গা থাকে, তাহলে সেখানে যারা যান তাদেরকে কনফিডেন্সে নিয়ে ঐকমত্য এবং সহমতের ভিত্তিতে যদি গোটা বিষয়টা মানুষকে বুঝিয়ে সবাই ইতিবাচক মন দিয়েই সহযোগিতা করবে। শ্রমিক ভট্টাচার্য বলছেন ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছুই হয় না, সবটাই তৃণমূল, এবং তৃণমূলকে মানুষ বর্জন করেছে অনেক ভেবেছি। তৃণমূল, আরে বিজেপির কোন মুখ দিয়ে তৃণমূল সম্পর্কে কি বেরোচ্ছে এটাই তো শ্রমিকবাবুরা এখনো ক্লিয়ার করতে পারছেন। শ্রমিকবাবু এক কথা বলছেন, সুকান্ত বাবু এক কথা বলছেন, দিলীপ বাবু এক কথা বলছেন, শুভেন্দু বাবু এক কথা বলছেন, তাদের দিল্লি এক কথা বলছে। এর মানে কি?
আপনাদের লোকজন নেই, আপনাদের পুলিশ দিয়ে দল চালাতে হচ্ছে, তৃণমূল থেকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কিছু লোককে আপনারা নিচ্ছেন। বাস্তবটা মেনে নিন। আপনাদের বিল পাস করাতে হবে, দিল্লিতে ভোট চাই, এমপি ভাঙাতে হবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে জনগণের রায় নিয়ে আপনারা আসেননি, ফলে আপনাদের আরো বেশি বিধায়ক আপনাদের চাই। আপনাদের ভাঙাতে হচ্ছে পুলিশ প্রশাসন নামিয়ে। কোন বিধায়কের কাছে কি ফোন যাচ্ছে, কার সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে, কার সিকিউরিটি কমিয়ে দেওয়া হচ্ছে, এইসব তো ঘটনা ঘটছে পরপর। কিভাবে চাপ দেওয়া হচ্ছে, আপনারা তো মন থেকে তো কেউ তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে না। গোটাটাই তো হচ্ছে এই দূরত্বটা পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে। এইভাবে রাখতে পারবেন? উত্তর চব্বিশ পরগনার একটি মাদ্রাসা বা তল্লাশি অভিযান করে উত্তরপ্রদেশের এটিএস, সেখান থেকে প্রচুর সোনা উদ্ধার হয়েছে, টাকা উদ্ধার হয়েছে। দেখুন, এটা আমরা বারবার বলছি যে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে এটা কেস টু কেস, মেরিট না দেখে কোনো মন্তব্য করব না। কিছু স্টাইল অফ ফাংশনিং, স্টাইল অফ প্যাটার্ন, টাইমিং দেখলে কিছু প্রশ্ন ওঠার অবকাশ থাকে। আবার যদি সত্যি কোনো তারা আইনত কোর্টে প্রমাণ করে দিতে পারেন যে এই ধরনের কোনো কিছু হয়েছে বা নির্দিষ্ট খবরের ভিত্তিতে তারা নিয়েছেন, সেটা আইনের পথে চলবে। এর মধ্যে রাজনৈতিক মন্তব্য করব না। অমিত শাহ 3 দিনের সফরে রাজ্যে আসছেন, উত্তরবঙ্গে তিনি একাধিক বৈঠক আসছেন। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আসছেন। তার তো এখন তিনি তার কাজে আসবেন, এর মধ্যে আমরা কেন মন্তব্য করতে যাব? অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি তার দলের বা তার সরকারের কাজে আসছেন। এখন তাদের দলের এখন প্যাটার্ন তো হচ্ছে কিভাবে তৃণমূলটা ভাঙা যায়। ফলে অন্যান্য সরকারি কাজ নিজের দলের কাজের বাইরে তো আবার একটা তৃণমূল বিট বলে ওনারও তৈরি হয়েছে। যে সাংবাদিকদের জন্য একটা বিট আছে, তৃণমূল বিট। বিজেপিতেও তো তৃণমূল বিটে এখন অমিত শাহ রয়েছেন। ফলে কোন এজেন্সি কার বাড়ি পাঠালে 2 MLA 2 MP আসবে, এটা তো তৃণমূল বিটে পড়ছে অমিত শাহ বিজেপির। ফলে ওনারও তো সেই বিটটা ওনাকে দেখতে হচ্ছে না। মানে তাদের উপর টিম এখন দেখে বিজেপিকে তো কি তাদের উপর টিম ছড়া হচ্ছে, বরুণ বিশ্বাস আসলে আমি দেখলাম, শুনলাম এই ডিম ছড়া কালচারটা অত্যন্ত খারাপ, আপত্তিকর। কারণ আপনি কাকে মারছেন? এটা যে নিরস্ত্র তাকে এসে একটা ডিম ছোড়া, এই দেখিয়ে তো কোনো বিরক্ত হতে পারে না। মিড ডে মিলে বাচ্চাদের ডিম বন্ধ করে দিয়ে কিছু লোককে দামি ডিমগুলোকে সেখানে নষ্ট করছে। আরে বাচ্চাদের ডিম না। এবার সেটা তো নানা দিকে যেতে শুরু করেছে। এখন তো দেখলাম নাকি হঠাৎ বিবেক জাগরিত কোন সাংসদের গাড়িতেও ডিম পড়ে গেছে। আবার কোন এক্স কাউন্সিলর